আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গত দুদিন ধরে সারা দেশে পদত্যাগের একটা হিড়িক শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন, পালিয়ে গেছেন এবং তারপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিচার বিভাগ, সেখানেও পদত্যাগের একটা হিড়িক শুরু হয়েছে। তবে বিচার বিভাগে যারা আছেন, বিশেষ করে আপনার আপিল বিভাগের যে বিচারকগণ, তাদের পদত্যাগের যে দাবিটা যখন উঠেছিল তারা কিন্তু সেটা মানতে চাননি, তারা পদত্যাগ করতে চাননি, শেষ চেষ্টা করেছেন। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটেছে যে ছাত্ররাই কিন্তু তাদের পদত্যাগ করার জন্য তাদের সামনে, আদালতের সামনে যে একটা অবস্থান নিয়েছিলেন, তাকে পদত্যাগ করতে হবে এবং ছাত্রদের দাবির প্রেক্ষিতে শেষ পর্যন্ত প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন এবং আপিল বিভাগের আরও দুজন বিচারপতি তারাও পদত্যাগ করেছেন। আপিল বিভাগের এই দুজন বিচারপতি হচ্ছেন মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি কাশেফা হোসেন, এবং প্রধান বিচারপতি তো পদত্যাগ করলেনই। এই পদত্যাগের ঘটনা নিয়ে আমি একটা ছোট্ট মন্তব্য পরে করব, আগে আমি আরও কিছু পদত্যাগের কাহিনী আপনাদেরকে জানিয়ে নিই। পদত্যাগ করেছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদউদ্দিন। এই ফরিদউদ্দিনের কথা আপনাদের মনে আছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই ফরিদউদ্দিনের পদত্যাগ করার জন্য কিন্তু ছাত্ররা আন্দোলন করেছে, মার খেয়েছে, অপদস্থ হয়েছে। শেষ পর্যন্ত ঢাকা থেকে অধ্যাপক জাফর ইকবাল যে তাদেরকে বুঝিয়েছে যে উনি পদত্যাগ করবেন, আমার সঙ্গে উপরের মহলের কথা হয়েছে বলে ছাত্রদের আন্দোলনকে উনি ভেস্তে দিয়েছেন, নষ্ট করে দিয়ে চলে এসেছেন। সেই কথা কি হয়েছিল তার সঙ্গে উপরের মহলে এটা কেউ জানে না। কিন্তু ফরিদউদ্দিন তো পদত্যাগ করেনই নাই, তার পরবর্তীতে আরও এক্সটেনশন পেয়েছেন, দ্বিতীয় মেয়াদের চান্স পেয়েছেন। সেই ফরিদউদ্দিন, যাকে নাকি ছাত্ররা আন্দোলন করে নামাতে পারেনি, নির্লজ্জ বেহায়ার মতো রয়ে গিয়েছিলেন, তিনি আবার এই দফায় কিন্তু উনি পদত্যাগ করেছেন। এই দফায় যখন ছাত্ররা আলটিমেটাম দিয়েছে, সুরসুর করে উনি পদত্যাগ করে দিয়েছেন। আজকে ঢাকা ইউনিভার্সিটির যিনি উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল, তিনিও পদত্যাগ করেছেন এবং কেবল তিনি একা নন, তার সঙ্গে পদত্যাগ করেছেন আরও 7টা হলের প্রভোস্ট। মানে পুরা চাঙ্ক ধরে সবাই গণহারে পদত্যাগ করছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল আলম, তিনিও পদত্যাগ করেছেন। ইন্টারেস্টিং হলো, বাংলা একাডেমিতে মাত্র 18 দিন আগে নিয়োগ পেয়েছিলেন, এর আগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন মোহাম্মদ হারুনুর রশিদ আসকারি। 18 দিনের মাথায় তিনিও পদত্যাগ করলেন। পদত্যাগ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ উপাচার্য ও কোষাধ্যক্ষ একই সঙ্গে। নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেখানেও প্রক্টর সহ 9 জন পদত্যাগ করেছেন। আমার প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়, কারা পদত্যাগ করেছেন, তাদের কি ক্ষতি হয়েছে না কি হয়েছে না হয়েছে, তারা কয়দিন থাকলেন, কত টাকা বেতন পেলেন, কি দুর্নীতি করলেন, সেগুলি পরে হয়তো উদ্ঘাটিত হবে। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমার প্রশ্নটা হলো যে সরকারের পরিবর্তন হয়েছে, তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ কেন পদত্যাগ করেন? সরকারের পতন হয়েছে, তাহলে বিচার বিভাগের কেন এরকম প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদেরকে কেন পদত্যাগ করতে হচ্ছে? এটা কিন্তু একটা বেসিক পয়েন্ট। তার মানে গত 15 বছরে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যারা উপাচার্য নিয়োগ হয়েছিল, তাদেরকে সবাইকে কি রাজনৈতিকভাবে নিয়োগ করা হয়েছিল? এই গণহারে পদত্যাগ সেটাই প্রমাণ করে যে এরা সবাই রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত এবং এদের মূল কাজটাই ছিল আসলে এই বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারি যে সংগঠন আছে ছাত্রলীগ, তাদেরকে তোষণ করা, তাদেরকে চুরি, ডাকাতি, লুটপাটে সহায়তা করা। এই কাজের জন্য এই উপাচার্যরা নিয়োগকৃত হয়েছিলেন। এখন যখন সেই কাজের দরকার শেষ হয়ে গেল, তখন তারা বুঝতে পেরেছেন যে সাধারণ ছাত্ররা তাদেরকে অপছন্দ করেন। এখন সাধারণ ছাত্রদের অপছন্দ নিয়েও কিন্তু তারা অনেকদিন ছিলেন। তাকে সাধারণ ছাত্ররা অপছন্দ করতে কি আসে যায়? সরকার প্রধানত পছন্দ করে, ওনার যে হুজুর, মানে উনি যার ভৃত্য, তারা তো ওনাকে পছন্দ করেন। অতএব হুজুরের পায়ের কাছে ওনারা পড়েছিলেন। যেই হুজুর সরে গেছে, এখন ওনারা অসহায় বোধ করছেন। ক্যাম্পাসে তাদের যারা সহযোগী ছিল, ছাত্রলীগের যারা গুন্ডা পান্ডা ছিল, তারা যখন সরে গেছে, তখন ওনারা অসহায় বোধ করছেন এবং এই জন্য তারা পদত্যাগ করেছেন। একটা কথা ভাবুন, একটা জিনিস, যে এত বড় বড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তাদের নিয়োগ হয়েছে রাজনৈতিক বিবেচনায়।
মানে তারা যতটা না শিক্ষাবিদ, তার চেয়েও অনেক গুণ বেশি ছিলেন রাজনৈতিক কর্মী, রাজনৈতিক পান্ডা। তো এই যদি হয় 15 বছরে একটা দেশের শিক্ষা ব্যবস্থার চেহারা, 15 বছর ধরে কিন্তু এটাই চলে আসছে। তো 15 বছর ধরে যখন এইভাবে এটা চলতে থাকে, তখন ভাবুন শিক্ষা ব্যবস্থাটাকে কোথায় তারা নামিয়ে নিয়ে গিয়েছিল, কতটা অজনপ্রিয়ভাবে তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করেছে। আমি এখন যে কথাটা বলে শেষ করব, সেটা হলো এই যে প্রধান বিচারপতির পদত্যাগের জন্য বৈষম্য বিরোধী ছাত্ররা যে আন্দোলনটা করলো এবং সেখানে তারা বসে পড়লো এবং বসে তার পদত্যাগের জন্য তার দাবিতে অবস্থান ধর্মঘট করলো। 3 ঘন্টা 4 ঘন্টা পরে তারপরে প্রধান বিচারপতি বলেছেন হ্যাঁ উনি পদত্যাগ করবেন। এটুকু পর্যন্ত ঠিক আছে, এটুকু নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু প্রশ্নটা হলো এই প্রেক্ষিতে দুজনের মন্তব্য নিয়ে আমার বক্তব্য। একজন হলো আইন উপদেষ্টা। আইন উপদেষ্টা কী বলেছেন? আইন উপদেষ্টা বলেছেন যে গণ আন্দোলন থেকে পদত্যাগের দাবি উঠলে সেটাকে কতটুকু সম্মান প্রদর্শন করতে হয় সেটা প্রধান বিচারপতি বুঝতে পারবেন বলে প্রত্যাশা থাকবে। মানে উনি কিন্তু উপদেষ্টা, তার মানে মন্ত্রী আর কি, কিন্তু উনি কিন্তু ওনাকে পদত্যাগ করতে বলেননি, উনি ওনার বিবেকের উপর ছেড়ে দিয়েছেন। মানে উনি বলেছেন যে যদি গণ আন্দোলন মানে সাধারণ মানুষ, ছাত্র জনতা যদি আপনাকে না চায়, তাহলে আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি থাকবেন কি থাকবেন না। খুবই টেকনিক্যাল কথা, খুবই গোছানো কথা, খুবই মেপে বলা কথা। আমি এই কথার মধ্যে প্রধান বিচারপতির প্রতি একটা ইঙ্গিত আমি কথাটা বলতে চাই, সেটা হলো এই প্রধান বিচারপতি কিন্তু বলেছিলেন যে আন্দোলন করে বিচারকের রায় পরিবর্তন করা যায় না। উনি সেই কথা গিলেছেন। উনি 1 মাস পরে ডেট দিয়েছিলেন শুনানি করবেন, উনি কিন্তু তড়িঘড়ি করে এগিয়ে এনে ছাত্ররা যা চেয়েছে সেই অনুযায়ী রায় দিতে বাধ্য হয়েছেন কিংবা দিয়েছেন, বুঝেছেন, বাধ্য হয়েছেন আমি বলবো না, উনি দিয়েছেন। মানে উনি জনতার, সাধারণ মানুষের সেন্টিমেন্টটাকে অনার করেছেন, এটা উনি করেছেন। নিজের ফেলে দেওয়া থুতু চেটে খাওয়ার মতো অবস্থা। আবার এখন উনি পদত্যাগ করে প্রমাণ করেছেন বিচারের রায় কেবল না, জনগণ চাইলে বিচারকেরও পরিবর্তন হয়। এটা কিন্তু আমার খুব একটু মজাই লেগেছে। একটা নেগেটিভ কথা বলি, যে কথাটা যে জিনিসটা আমার ভালো লাগেনি সেটা আমি বলি। এই যে আন্দোলনটা হয়েছে না, এখানে এই ছাত্র আন্দোলনের সঙ্গে যারা সমন্বয়ক হিসেবে ছিলেন তাদের তো 2 জনকে আমরা পেয়েছি উপদেষ্টা হিসাবে। এই 2 জনের একজন এই যে আসিফ মাহমুদ, তিনি কিন্তু এই উপলক্ষে আজকে একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। সেই স্ট্যাটাসে উনি কী লিখেছেন ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক নিয়োগকৃত প্রধান বিচারপতি সহ অ্যাপিলেট ডিভিশনের 7 জন বিচারপতির পদত্যাগ চাচ্ছি আমরা। জেলা জজ কোর্টের সাথে এর কোনো সম্পর্ক নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকলের প্রতি আহ্বান, কোনো জেলায় জজ কোর্টের দিকে অবস্থান নেবেন না, বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমাদের দাবি ও কর্মসূচি স্পষ্ট, শান্তিপূর্ণভাবে শুধুমাত্র হাইকোর্টের আশপাশে অবস্থান নিন। পরাজিত শক্তি ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্র রুখে দিতে এবং দেশ গঠনে জাতীয় ঐক্য গড়ে তুলুন। এই যে আসিফ মাহমুদের এই বক্তব্যটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয়নি। এই কারণে ওনাকে বুঝতে হবে, উনি যদিও এই আন্দোলনেরই একটা অংশ, আন্দোলন থেকে উঠে আসা একটা অংশ, কিন্তু মনে করুন একটা জিনিস, আপনি তো এখন সরকারের পার্ট হয়ে গেছেন। আপনি কিন্তু শপথ দিয়ে সরকারের পার্ট হয়েছেন। আপনি যে শপথটা নিয়েছেন তার সঙ্গে আপনার এই লেখাটা কি সংঘাতপূর্ণ নয়? আপনি এটা করতে পারেন না। আপনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ বলতেছেন, আপনি কিন্তু এদেশে এখনও অনেক লোক আওয়ামী লীগ করে ভাই, এদেশে এখনও অনেক লোক আওয়ামী লীগ করে। শেখ হাসিনার পতন হয়েছে, তার মানে আওয়ামী লীগের পতন হয়েছে এটা বলার অধিকার আপনার নাই। আপনি শেখ হাসিনার সরকারের কথা বলতে পারেন, এদেশে অনেক আওয়ামী লীগের আছে যারা নাকি শেখ হাসিনাকে পছন্দ করতো না, তাদের মনে আঘাত আপনি দিতে পারেন না একজন উপদেষ্টা হিসাবে। আপনার বয়স কম, হয়তো সে কারণে করেছেন, কিন্তু আপনি তো অনেক বয়স্ক লোকের মধ্যে থাকেন, তারা আপনাকে এই জিনিসটা বোঝাতে পারতো। অথবা অন্যভাবে বলি, যদি কম বয়সের কারণে করে থাকেন তাহলে কম বয়সে উপদেষ্টা হতে গেলেন কেন? ওই লোকটা সামলাতে পারলেন না, পারা উচিত ছিল। এটা নিয়ে একটা বড় ভেজাল সামনে আমাদের জন্য অপেক্ষা করছে। আমি জানি কি হবে, জানি না।
মাথায় রাখতে হবে আপনারা অত্যন্ত ক্রুশিয়াল একটা কাজে আছেন। এটা আরামের কাজ না, যে কাজটা করতে গিয়েছেন এটা আরামের কাজ না। আপনাকে প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা শব্দ হিসাব করে বলতে হবে। এই ছাত্ররা যখন কোনো দাবি করবে, কার কাছে দাবি করবে? সরকারের কাছে দাবি করবে, মানে আপনাদের কাছে দাবি করবে। আপনি কি তাহলে দাবি মানে মানার জন্য আছেন, না দাবি উত্থাপন করার পক্ষে আছেন? আপনাকে কিন্তু বুঝতে হবে। কাজে এই যে ডিফারেন্সটা, এই যে পার্থক্যটা, এই যে দেয়ালটা, এটা উপলব্ধি করার যদি আপনার ক্ষমতা আপনি মনে করেন যে আপনার নাই, তাহলে আমি মনে করবো এখান থেকে সরে আসুন। এইটা আমি জানি না আপনাকে কেউ বলেছে কিনা, আমি আপনাকে বললাম, কারোর সঙ্গে আলাপ করে দেখেন এই কাজটা আপনি ঠিক করেছেন কিনা। প্রিয় দর্শক, আমার মনে হয় যে আমাদের প্রতিটা পদক্ষেপে সতর্ক হওয়া উচিত। আমি সরকারকেও অনুরোধ করব, আপনারা সতর্ক হন। এটা মনে করার কোনো কারণ নাই যে যাকে আমরা ফ্যাসিস্ট শাসন বলছি, যে শেখ হাসিনা সরকারকে, তারা একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। সমাজের প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা সেক্টরে তাদের লোক আছে। কিন্তু একটা ভুল করবেন, নর্মাল সময় ভুল করলে যা হতো তার চেয়ে 3 গুণ 4 গুণ হয়ে কিন্তু সেটা মানুষের কাছে প্রকাশিত হবে। অতএব সাবধান, সাধু সাবধান। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।